ভাবতে ভাবতে আমি অন্য এলাকায় চলে আসি কাজ খোঁজার জন্য। অন্য এলাকায় আসার পর থেকে এক জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে গোল করে। আমি ভাবতে লাগলাম এখানে কি হয়েছে, গিয়ে একটু দেখা যাক। আমি একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হয়েছে? আর বলিয়েন না, এখানে একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটি গাড়ির ভিতর ছিল। তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তাকে হসপিটালে নিয়ে যান। আরে ভাই, যে লোক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোক প্রতিদিন অনেক মানুষের অ্যাক্সিডেন্ট করে। সেই লোকটা হচ্ছে এই এলাকার গুন্ডা মাস্তান। তার নিজের গ্যাং আছে। আচ্ছা ঠিক আছে। আমি এই কথা বলে লোকটি থেকে বিদায় নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া লোকটার কাছে গেলাম। দেখলাম লোকটির মাথায় কাজ ঢুকে গেছে। লোকটির মাথা পুরো শরীর থেকে রক্ত পড়তেছে, আর লোকটির পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। লোকটির কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে লোকটি কোলে করে নিয়ে আরেকটা সিএনজি ডাকলাম। আমার এইসব কাণ্ড দেখে আশেপাশের মানুষগুলো অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকটিকে সিএনজিতে করে একটা হসপিটালে নিয়ে এসে ডক্টরকে বলে এমার্জেন্সি রুমে পাঠিয়ে দিলাম। আমি লোকটির অপেক্ষায় বসে থাকি এমার্জেন্সি রুমের বাইরে। একটা চেয়ারে বসে ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুম চলে আসলো খেয়ালই করিনি। একটু পর কারোর আগে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি একজন ডক্টর দাঁড়িয়ে আছে। ডক্টর, লোকটির এখন কী অবস্থা? হুম, ভালো আছি। 2 ঘন্টা পরে জ্ঞান আসবে আশা করি। অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দরকার। যে করেই হোক রক্ত জোগাড় করেন। A+ রক্ত লাগবে। ডক্টর আমারে এ প্লাস রক্ত মানে এ পজিটিভ রক্তের কথা বললো। আমি দেবো, যদিও আমার বয়স কম, তারপর আমি রক্ত দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা কি করা? এরপর আমি ডাক্তারের সাথে গিয়ে ওই লোকটাকে রক্ত দিয়েছি। প্রায় 2 ঘন্টা পর লোকটি এগিয়ে আসে। ডক্টর আমাকে এসে বলে, লোকটি হারিয়ে গেছে, আপনি যেতে পারেন। লোকটা ঠিক আছে। এরপর আমি লোকটির কাছে যাই। লোকটি আমাকে দেখে বলে, বাবা, তুমি কে যে আমাকে সাহায্য করলে? আমি এলাকায় নতুন আসছি চাকরির খোঁজে, ছোটোখাটো চাকরি করার জন্য। বাবা, তুমি আমার সাথে কাজ করবে, ঠিক আছে? আমি লোকটির কথা হ্যাঁ বোধক মাথা নাড়ি। এরপর লোকটির সাথে আরও 2 দিন থেকে যাই। এরপর লোকটির সাথে তার বাসায় আসি। তার বাসায় আসার পর আবার জীবনের সব ঘটনাগুলি আমি তাকে বলি। তখন লোকটি আমাকে বলে, সাব্বাস বেটা, তুমি পারবে। জানি না ভবিষ্যতে কী হবে। এরপর আমি লোকটির সাথে যাই। লোকটির খারাপ ব্যবসা করে, হিরোইন, আফিম, বেআইনি অস্ত্র ইত্যাদি আরও অনেক কিছুই তার ব্যবসা আছে। আমি তার সাথে যোগ দিয়ে এগুলো করতে চাই, কিন্তু আমার মনে একটাই উদ্দেশ্য, আমি আমার মার সব কথা অক্ষরে অক্ষরে মানব। আমার নাম শুনে সবাই কেঁপে ওঠে। আমি লোকটির সাথে থাকতে থাকতে লোকে অনেকের কাছে প্রিয় মানুষ হয়ে গেলাম, অনেক কাছের। কিন্তু আমি এর ফাঁকে পড়ালেখাগুলো চালিয়ে যেতে লাগলাম। একদিন লোকটি তার গ্যাংয়ের লোকদের সবার উদ্দেশ্যে বলে যে, সবাই শুনে রাখ, আমি মরে যাওয়ার পর তোমাদের বয়স হবে নাই বস, এই ছেলেটা। সবাই তাদের বসের কথা না করতে না পারে না। তার সাথে আমাকে সবাই ভয় করে, কারণ আমি সব কিছুর মধ্যে কঠোর হয়ে থাকি। একদিন বস মরে যাওয়ার পর আমি বস হয়ে গেলাম। আমি গ্যাংয়ের সব কিছু পাল্টে ফেলি। আমার একটা নাম থাকে, এনার। এই নামটা শুনে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি একবার যেটা বলে সেটাই করি, কিন্তু আমার মনে মনে একটাই উদ্দেশ্য, আমি এই ফেতনা ফ্যাসাদ থেকে দূরে যাওয়ার। তাই আমি একদিন ঠিক করলাম আমি এই গ্যাংয়ের বস থাকবো, কিন্তু কিন্তু আমি এই গ্যাংয়ের সাথে থাকবো না, কিন্তু তাদের সাথে অ্যাড থাকবো। আর জনগণের মাঝে মিশে থাকবো একজন ভালো মানুষ হয়ে। আমার গ্যাংয়ের আজ থেকে কোনো খারাপ কাজ হবে না, শুধু খারাপ কাজগুলো বন্ধ করে দেওয়া হবে। বিভিন্ন গ্যাংয়ের শায়েস্তা করে দেওয়া হবে। বলে সবাইকে, আমার গ্যাংয়ের লোকজনকে বলে সবাই আমার কথার সম্মতি জানায়। কারণ যে আমার কথার সম্মতি জানালো না, তার অবস্থা কী হবে সেটা সুযোগ তিনি বুঝবেন। তারা আমার গ্যাংয়ের লোকদের বিদায় দিয়ে আমি জনগণের মাঝে চলে আসি। এখনও মাঝে মাঝে গ্যাংয়ের লোকদের কাছে যাই, কোনো খারাপ কাজ করেছি কি না, কিন্তু এখনও কেউ খারাপ কাজ করতে সাহস পায় নাই, আর পাবেও না। আমি এগুলো ছেড়ে দিয়ে আজ আমি জনগণের মাঝে মিশে গেছি, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে আমার আসল পরিচয়টা দেয়া লাগে। আমি সেটা জানি না, হয়তো সময় সবার কাছে পরিচয় করিয়ে দেয়। আদৌ কি আমি আমার মায়ের কথাগুলো মনে করি? আর আমি চাই না আমাকে দেখে কোনো ভালো মানুষ ভয় পাক। আমাকে দেখে শুধু খারাপ লোকেরা ভয় পাবে, ভালো লোকেরা আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি মানুষকে বিনা কারণে কাউকে শাস্তি দিই না। আমার জীবনে এত কষ্ট হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমি এই কষ্টের মধ্যে দিয়ে আমার সুখটাকে ধরে ধরে রেখেছি। এই কথাগুলো বলতে লাগলাম, আমাদের এই কলেজের সকল স্টুডেন্টের মাঝে আমার চোখে অনবরত পানি ঝরতে রয়েছে। আমার কথা শেষ হতেই সবাই আমার দিকে একবার করুণ দৃষ্টি দেখালো। দেখলাম অনেকের চোখে পানি জল করছে, আবার কারো চোখ লাল হয়ে গেছে। আমি শিক্ষকদের দিকে তাকাতে দেখি আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের আরও শিক্ষক, আবার আমাদের ম্যাডাম, তাদের চোখে পানি জীবনের কাহিনী দেখে। আমি আবার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, হ্যালো গাইস, আমার জীবন অনেক আমি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, কিন্তু আপনার জীবনে কেউ কষ্ট করেছেন কি না সেটা জানি না,
কিন্তু আমার জীবনে আমি অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। সবসময় আমাকে ভালো দেখে চোখে দেখবেন। আমি আরও কিছু কথা বললাম ছাত্রদের উদ্দেশ্যে। ওইদিকে ইস, ছেলেটাকে দেখলে খুব মায়া হয়। তার জীবনের কাহিনী বলতে বলতে তার চোখ দিয়ে পানি ঝরতেছে আর অনেক কষ্ট হইতেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তার মুখটা লাল হয়ে গেছে, দেখতে খুব হেব্বি কিউট লাগতেছে। মন চাইতেছে ছেলেটাকে ধরে দুই গাল টেনে দেই, কিন্তু সেটা তো করা যাবে না সকলের সামনে। নাইম, আমি তোমার অপেক্ষায় আছি। আমি তো তোমার ভালোবাসায় দুর্বল হয়ে যাচ্ছি। কেন হচ্ছি সেটা আমি জানি না, হয়তো এটাই ভালোবাসা। এদিকে আমি আরও কিছু কথা বলি। আমি সবাইকে বিদায় জানিয়ে আবার জায়গায় বসে পড়লাম। এরপর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ হতে আমি বাসায় চলে আসি। আজকে মনটা ভালো নেই। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। একটা মনের শান্তিতে ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখলাম 7টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম, বাইরে প্রকৃতির বাতাস খাওয়ার জন্য। বাইরে থেকে আবার আসা যাওয়ার জন্য রওনা দিলাম বাসায়। বাসায় এসে দেখি 9টা বেজে গেছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে ফোন দেখতে লাগলাম। একটু পর দেখি কেউ যেন আমার দরজাটা নক করছে। আমি দরজা খুলে দেখি মিমি দাঁড়িয়ে আছে। এরপর কিছুক্ষণ মিমির সাথে কথা বলে সেও বাসায় চলে যায়। এরপর আমি রাতের খাবারটা খেয়ে আবার ঘুম দেই। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা দিই। কলেজে গিয়ে দেখি আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি বন্ধুদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে একসাথে ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর টিচার চলে আসে। টিচার চলে যাওয়ার পর তারপর আরেকজন আসে, সেও ক্লাস শেষ করে চলে যায়। এরপরের ক্লাস ম্যাডামের। ম্যাডাম কালকে আমার সাথে যা করেছে এই কথা মনে বলে খুব লজ্জা লাগে রে বাবা। আর আমি জানি আবার কি করে আমারে। ম্যাডাম আজকে ক্লাসে আসছে, ক্লাসে এসে আমার সাথে একটু কথা বলেনি। আমি মনে মনে ভাবতে লাগলাম ম্যাডামের আবার কি হলো, আমাকে আজকে ক্লাসে একবারও ডাকলো না। এরপর কিছুক্ষণ পর কলেজ ছুটি হওয়ার পর আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকছে। আমি তাকে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যাই, ম্যাডামকে বলি, ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার জন্যই তো তোমাকে ডাকছি, তাই না? তাহলে বলে ফেলেন। আমার বাসায় যেতে হবে, বাসায় কিছু কাজ আছে। হুম, কি কাজ আছে সেটা খুব ভালো করেই আমি জানি। কালকে আমার জন্মদিন, কালকে আমাদের বাসায় আসবে, ঠিক আছে? না ম্যাডাম, আপনার জন্মদিনে আমি কেন আসবো? আর আমি আপনার কি হই? এই কথা বলতে না বলতে ম্যাডাম আমার কলার ধরে বলতে থেকেছে, তুই যদি কালকে আমার জন্মদিনে না আসিস তাহলে তোর খবর আছে। তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না, ভালোই ভালোই চলে আসবি। আমি গেলাম তাহলে, আমার অনেক কাজ আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম এটা কি হলো, ম্যাডাম কেন আমার উপর অধিকার খাটাচ্ছে? যাই হোক, ম্যাডামের চোখ দুটো দেখলে আমার মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। আমি তোমার আপন পর এমনিতেই ক্রাশ খেয়েছি, থাক কিছু না বলেই ভালো। এরপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেই। আমি কলেজের জন্য রেডি হলাম। রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে কিছুক্ষণ কাজ করার পর সবাইকে ছুটি দিয়ে দিল। আমি বাসায় এসে একটা ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখি 7টা বেজে গেছে। মনে মনে ভাবতে লাগলাম যাবো নাকি যাবো না। না, না যাওয়াটাই ভালো হবে। আমি ম্যাডামের কি হই, যাবো না কারো জন্মদিনে। একটা কাজ করলাম, বাসার দরজার মধ্যে একটা বড় তালা লাগিয়ে দিলাম। দরজার মতো তালা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে সব লাইট অফ করে দিলাম, যাতে ম্যাডাম যদি আবার আমাকে নিতে আসে তাহলে আমি বাসায় নিয়ে আবার সে নিজের বাসায় ফিরে যাবে। আমি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার দরজার সামনে একটা কি যেন করতেছে। একটু পর দেখি আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি দরজা দিয়ে দেখি জানালার মধ্যে দাঁড়িয়ে থাকি। তাকিয়ে দেখি যে ম্যাডাম কেমন যেন হয়ে গেছে। মনে হয় আমি বাসায় নিয়ে দেখি সে একটা গাড়ি নিয়ে আসে, মনে হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো বাসায় নেই। মনে পড়ে সেই আবার নিচে যায় গাড়ির কাছে গিয়ে গাড়িকে জোরে লাথি মারে আর তার হাতের মোবাইলটা ছুঁড়ে মারে রাস্তার মধ্যে। মোবাইলটা ছন্ন বচ্ছন্ন হয়ে যায়। এবার গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা ব্যাক করে আবার ফিরে যায়। মনে মনে ভাবতে লাগলাম ম্যাডাম এটা কি করলো? ম্যাডাম কি তাহলে আমাকে মনে মনে ভালোবাসে নাকি? এমনই ধুর, ভালো লাগে না। কিছুক্ষণ পর ঘুম দিয়ে সকালে উঠে আমার ফোনটা অন করি। রাতে ফোনটা অফ করে রেখেছিলাম যাতে কেউ ফোন দিলে আমাকে না পায়। কলেজে গিয়ে বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে ক্লাস হবে সবাই ক্লাসে যাওয়ার জন্য চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি একজন পিয়ন এসে আমাকে খুঁজতে থাকে। আমাদের ক্লাসে এসে বলতে থাকে, এই ক্লাসে নাইমকে? নাইম দাঁড়িয়ে যায়। জি বলুন। আমি নাইম। আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে। কেন রাখতেছে আমাকে? জানি না, আপনাকে যেতে বললো আমার সাথে অফিসে। চলেন। এরপর আমি পিয়নের সাথে অফিসে যাই। এরপর আমি অফিসে ঢুকে প্রিন্সিপাল স্যারকে সালাম জানাই। প্রিন্সিপাল স্যার আমার সালামের উত্তর নিয়ে যা বলে আমি তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। প্রিন্সিপাল স্যার আমাকে বলল,
নাইম বসো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আমি প্রিন্সিপাল স্যারের সামনে বসে তার প্রিন্সিপাল স্যার বললো যে তুমি কি তোমাদের ইংলিশ ক্লাসের টিচার আয়রা ম্যাডামকে চেনো? হুম, কেন কি হয়েছে? তুমি কি জানো তোমাদের আয়রা ম্যাডাম আমার মেয়ে? এই কথা শোনার পর আমি পুরো অবাক হয়ে গেলাম। কি? কালকে আয়রার জন্মদিন ছিল, তোমাকে তো দাওয়াত দিয়েছিল, কিন্তু তুমি তো নাকি আসো নাই। তোমার জন্য আমার মেয়ে ওয়েট করতে করতে শেষ। অনেকক্ষণ ওয়েট করার পর যখন তুমি আসলে না, তখন আয়রা বলল যে তোমাকে বাসা থেকে নিয়ে আসবে। আমরা অনেকেই মানা করছিলাম এত রাতে তোমাকে বাসা থেকে নিয়ে আসার জন্য। আমরা অনেকেই অনেক কিছু বোঝাতে লাগলাম তাকে, কিন্তু কে কার কথা শোনে। সে আমাদের কথা না শুনেই তোমাকে আনতে গেল, কিন্তু সেখান থেকে ফিরে আসে একা। আর এসেই কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মনমরা হয়ে গেছে। আমি তাকে অনেক জিজ্ঞাসা করলাম, অনেকক্ষণ পর সে বলল তোমার পরিচয় দিল আমাকে। তখনই আমি বুঝতে পারি সেটা হলো তুমি। সে ঘরে এসে অনেক কিছু ভেঙে ফেলে, ঘরের অনেক কাছের জিনিস ভেঙে ফেলে। তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার মেয়েটার মন মরা হয়ে আছে। আমার একমাত্র মেয়ে বলে কথা। সেই থেকে যে রাতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে আর এখনও দরজা খোলে নাই। আমার মেয়েটা রাতে কিচ্ছু খায় নাই, আর এখনও কিছু খায় নাই। সকাল হয়ে গেছে, আমার মেয়েটার জন্য অনেক চিন্তা হইতেছে। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। আমার মেয়েকে আমি কখনো এরকম কষ্ট করতে দেখিনি। আজ আমি যা দেখছি, প্লিজ তুমি আমার মেয়েকে একটু ঠিক করে আসো। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার কথা প্রত্যেক দিন বলতো। আমাকে প্লিজ তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও না। আমি কথাগুলো শোনার পর থ মেরে বসে আছি। কি বলবো কিছু তো মুখে আসছে না। এরপর নিজেকে সামলিয়ে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলাম যে আচ্ছা, আপনি কাঁদছেন কেন? আপনি তো আমার অনেক কাছের মানুষ, তাই না? আপনি একটু শান্ত হন, আমি দেখি কি করা যায়। আপনার মেয়ে এখন কোথায় আছে? সে এখন আমার বাসায় আছে, তার নিজের রুমে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আপনাদের বাসায়। তাড়াতাড়ি যাও, আমার মেয়েকে একটু ঠিক করে আসো। আমি হাবুডুবু মাথা নেড়ে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের বাসায়। বাসায় গিয়ে তাদের বাসায় কলিং বেল বাজতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। অনেকক্ষণ বাজানোর পর একজন মহিলা এসে দরজা খুললো। দেখেই বুঝতে পারলাম এই মহিলা হয়তো আয়রা ম্যাডামের মা হবেন। আমি মহিলাটিকে বলতে লাগলাম যে আপনি কি আয়রা ম্যাডামের আম্মু নাকি? হুম। তোমার নাম কি নাইম? হুম, আমার নাম নাইম। তোমার কথা শুধু আমার মেয়ে বলতেছে কাল রাত থেকে। সে যে কাল রাতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করেছে আর এখনও খোলেনি। আমরা তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাই নাই। নিজেকে আবার অনেক অপরাধী মনে হচ্ছে। কেন যে কাল রাতে আসলাম না, ধুর, ভালো লাগে না। আসলে বা কি হতো? ঠিক আছে, আমাকে আয়রা ম্যাডামের রুমটা দেখিয়ে দেন। চলো। এরপর আয়রা ম্যাডামের আম্মু আয়রা ম্যাডামের রুমটা দেখিয়ে দেয়। আয়রায়ের রুম। আমি গেলাম রান্নাঘরে, অনেক কাজ আছে। এরপর আয়রা ম্যাডামের আম্মু চলে যায়। আমি আয়রা ম্যাডামের দরজা নক করতে লাগলাম। ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো যে কে ওইখানে? আমি গো আমি। আমি থাকি। আজকে আমার মন দিল ভালো নেই। পরে আরেকদিন ঠিক আছে। এখন যান, আমাকে একা থাকতে দিন। আমি নাইম। আমি তোমার মন ভালো করার জন্য চলে এসেছি। দরজাটা একটু খুলো তো। কি হলো, কথা বলছেন না কেন? আপনি এখন চলে যান। কেন আসছেন এখানে? আমি কেন আসছি সেটা দরজা খুলেই দেখতে পাবেন। আর দরজা না খুললে তাহলে আমি সামান্তার কাছে চলে যাব। তার সাথে একটু পার্কে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তাহলে আমি গেলাম ভাই। এই কথা বলে চলে যাবো, তখনই দরজা খুলে ম্যাডাম আমাকে এক হাত দিয়ে টান দিয়ে খাটের মধ্যে ছিটকে ফেলে দেয়। রুমের দরজা বন্ধ করে দেয়। ম্যাডাম আমার গায়ের উপর শুয়ে পড়ে। ম্যাডামের চোখ আর আমার চোখ এক হয়ে যায়। মনে মনে ভাবতে লাগলাম যে ম্যাডাম বুঝলেন, ঘরের মধ্যেও পর্দা করে। আজকে ম্যাডাম একটু ব্লু কালারের বোরকা আর আকাশি কালারের একটা হিজাব দিয়ে মুখ ঢেকে আছে। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। চোখ দুটোর নিচে কালো দাগ হয়ে গেছে। মনে হয় পুরো রাত ধরে কাঁদছে। চোখগুলো ফুলে গেছে পুরো। ও মাগো, ও মাগো, আমারে মেরে ফেলো রে। ম্যাডাম আমার মুখটা তার হাত দিয়ে চেপে ধরে বলতে থাকে যে ওই চুপ, একদম চুপ। তুই কালকে রাতে আসিসনি কেন সেটা বল আমাকে। আমি ম্যাডামের হাতটা আমার মুখ থেকে সরিয়ে ম্যাডামকে বলতে লাগলাম যে কালকে রাতে একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। তুই মিথ্যা বললি কেন? তুই মনে করতেছিস আমি কিছুই জানি না? তোকে কাল আমি তোর বাসার জানালা দিয়ে উকি মারতে দেখেছি। তুই কি মনে করেছিস তোকে আমি দেখতে পাইনি? তোকে আমি জানালার মধ্যে দেখতে পেয়েছি। তুই ঘরের মধ্যে ছিলি। কালকে আসিসনি কেন সেটা বল আমাকে। কি হয়েছে, কথা বলছো না কেন? কি আর বলবো, সব কিছু তো তুমি জানোই। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। নিজেই জানো। আর ম্যাডামের কথা ঘুরিয়ে বললাম যে ম্যাডাম, আপনি তো কাল রাত থেকে কিছু খাননি। এখন আপনার জন্য একটু খাবার নিয়ে আসি, আপনি একটু ওয়েট করেন। আমি এই কথা বলে ম্যাডামের রুম থেকে বাইর হয়ে গেলাম ম্যাডাম কিছু বলার আগেই। এরপর আমি ম্যাডামের আম্মুর কাছে যাই। এরপর ম্যাডামের আম্মুকে বললাম, আন্টি, আন্টি কই আপনি?
বলো কি হয়েছে? আপনার মেয়ে তো কাল রাতে কিছু খায়নি, এখন কিছু খাবার দিন আপনার মেয়েকে খাওয়ানোর জন্য। কথা বলতেই ম্যাডামের মুখে হাসি ফুটে উঠলো, অনেক খুশি দেখা যাচ্ছে। এরপর ম্যাডাম রান্নাঘরে গিয়ে একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে এসে আমাকে ধরিয়ে দিল। আমি সেগুলো নিয়ে ম্যাডামের কাছে চলে আসলাম। ম্যাডামের কাছে এসে তার পাশে বসলাম। বললাম যে ম্যাডাম, এই যে খেয়ে নিন, কাল রাতে তো কিছু খাননি। না, আমি খাবো না। কেন খাবেন না? তুমি আছো তাই বলে খাবো না? ঠিক আছে, চলে যাচ্ছি, আর আসবো না তোমাদের এখানে। গেলাম। উঠে যেতে লাগলাম, তখনই ম্যাডাম আমাকে পেছন থেকে জোরে টান দিয়ে তার পাশে বসায় দিল। কই যাচ্ছ? দাও, আমাকে খাইয়ে দাও। আমি আর আপনাকে কিভাবে খাইয়ে দেবো? আপনার তো মুখটা তো ঢাকা রয়েছে, একটু খোলেন না। আপনারা তো আমি আজ পর্যন্ত দেখিনি। না থাক, দেখা লাগবে না। আর কেন তোমাকে আমার মুখটা দেখাবো? তুমি আমাকে আমাকে কি? না, কিছু না। তুমি আমাকে খাইয়ে দিবে। দাঁড়াও, আমি হিজাবটা একটু উপরে তুলবো, তুমি তা দেখে আমাকে খাইয়ে দেবে। কোনো চালাকি করতে পারবা না, এই বলে দিলাম। ঠিক আছে। ম্যাডাম এরপর তার মুখের উপর হিসাবটা একটু উপরে তোলে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আমি তো পুরোই অবাক। ঠোঁট দুটো হালকা গোলাপি, আর ঠোঁট দুটো নিচ থেকে ছোট একটা তিল। দেখে তো আর নিজেকে সামলাতে পারিনি। দাঁড়াও, তোমার আমি কি করে দেখো। আগে খাবারটা তোমাকে খাইয়ে দিই, তারপর না হয় কী করবো সেটা পাড়িয়ে দেখতেই পাবে। এরপর আমি আর কিছু না বলে ম্যাডামকে খাইয়ে দিলাম। প্লেটে রাখা সবগুলো খাবার খাইয়ে দিলাম অনেক কষ্ট করে। এরপর ম্যাডামকে বললাম যে একটু পানি খেয়ে নিন। ম্যাডাম তারপর পানি খেয়ে যখন ম্যাডাম তার মুখের উপর হেজাবটা নামাবে, তখনই ম্যাডামের হাতটা ধরে দিলাম। তার ঠোঁট বরাবর একটা কামড়, আর তার সাথে ফ্রিতে একটা কিস করে দিলাম। হয়তো ম্যাডাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু কী করবো, ম্যাডামের ঠোঁট দুটো দেখে আর নিজেকে সামলাতে পারিনি। অনেকক্ষণ সামনে রেখে খাইয়ে দিয়ে মেইন কাজটা করে ফেলি। তারপর ম্যাডাম আমার মুখের উপর হিসাবটা নামালো। এরপর ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। ম্যাডাম হয়তো অবাক হয়ে গেছে এটার জন্য। এটা কি করলে তুমি? আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছো না কেন? আমার তো ভালোই লেগেছিল, কিন্তু কামড়টা না দিলে ভালো হতো। এখন তো আমার ঠোঁটটা কেটে গেল। তাই নাকি? তার আরেকটা দেবো নাকি? না থাক, আর দেওয়া লাগবে না। সময় হলে তখন মন ভরে দিও। সময়টা আর কখন হবে? কেন, আমাকে বিয়ে করলেই তো পারো, তখন তো মন ভরে দিতে পারবে। কি? আমি অবদৃশ তাকে দিব না। কেন, আমাকে তোমার পছন্দ হয়নি? হয়েছে তো, কিন্তু আপনি তো ম্যাডাম আর আমি আপনার ছাত্র, এটা কি কোনোভাবে মানায়? ঠিক আছে, থাক, লাগবে না। তুমি এখান থেকে চলে যাও। আমি তো তোমার থেকে 2-3 বছরের বড় হব, এর থেকে তো আর বেশি বড় হব না। পাছে লোকে যা বলে বলুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, তাহলে তার কি হবে? এই কথা বলার পর ম্যাডামের চোখ দুটো লাল হয়ে গেল, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে আমাকে। আর তখনই আমার হাতে প্লেটটা, যেটার মধ্যে খাওয়াচ্ছিলাম, একটু আগে খেয়েছিল, ওই প্লেটটা জোরে আছাড় মারে দরজার মধ্যে। আছাড় মারার সাথে সাথে প্লেটটা টুকরো টুকরো হয়ে যায়। আমি এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কি জেদি মেয়ে রে বাবা! তখনই ম্যাডামের আম্মু চলে আসে, এসে বলতে থাকে, কি হয়েছে, এইভাবে ভাঙলো কে? দাদি কিছু হয়নি, এমনি হাত থেকে পড়ে ভেঙে গেছে। না, কিছু না। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার সাথে দেখা করবে না, চলে যাও এখান থেকে। কেন? তুই তো ওর জন্য ঘরের সব কিছু ভেঙে ফেলছিস, আবার কেন তুই ওকে যেতে বলছিস? ও একজন প্রতারক, আরেকজনকে ভালোবাসে। সে আমার সাথে ভালোবাসার ছলনা করতেছে। এই কথা বলার পর আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিল। তখন আমি আন্টিকে বলি, আন্টি আপনি একটু নিচে যান, আমি ম্যাডামের সাথে কথা বলে নিচে আসতেছি। ঠিক আছে বাবা, তুমি একটু ওরে বোঝাও কেমন হয়ে গেছে আমার মেয়েটা। এরপর আন্টি চলে গেল। তখন আমি ম্যাডামকে বললাম, আমি বুঝি প্রতারক? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসিনি। আমি এই কথা বলে চলে যেতে লাগলাম। তখনই ম্যাডাম আমাকে বলতে লাগলো যে, ঠিক আছে, চলে যাও। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি তো অন্য মেয়েকে ভালোবাসো, তাই না? তখন আমি ম্যাডামের কাছে গিয়ে বলতে লাগলাম, সত্যি বলতে কি জানো, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালোবাসার ঘরে জায়গা দেয়নি। তাহলে আমাকে কি তোমার ভালোবাসার ঘরে একটু জায়গা দিতে পারবে? ম্যাডামের কান্না আমার একদম সহ্য হয় না। মনে মনে বললাম, দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? শুধু বলেই দেখো, আমি মানতে রাজি। আজকে আমি তোমাকে দেখবো যে করে হোক, এরপর আমি তোমাকে আমার ভালোবাসার ঘরে জায়গা দেব, কোনো প্রবলেম নেই। যদি আমাকে দেখার পর তুমি আমাকে না করে দাও, তখন আবার কি হবে? কেন এরকম করার কথা কেন বলতেছেন? আমি তো কালো, তাই বলতেছি। ঠিক আছে, দেখাবো। আমার একটা শর্ত আছে, যদি সেটা মানো তাহলে দেখতে পারবে, না হলে পারবে না। তোমার আবার কি সত্য তাড়াতাড়ি বলো।
আমারও সহ্য হইতেছে না। আমাকে দেখার পর কিন্তু তোমার আমাকে ভালোবাসতে হবে, তোমার জীবন সঙ্গী করতে হবে আমাকে, পারবে তো? এটা আবার কেমন কথা? না, আমি এটা মানতে পারবো না। এই কথা বলার পর ম্যাডাম পুরো কেঁদে দিয়েছে। ঠিক আছে, কথা দিলাম, এবার তো আমি তোমাকে দেখতে পাই। ওকে। এরপর আমি ম্যাডামের রুম থেকে বাইরে হয়ে নিচে আন্টির কাছে গেলাম। কি হয়েছে বাবা? এখানে যে তুমি, আমার মেয়ে কোথায়? আর এটা টেনশন করার দরকার নেই আন্টি, আজকে আমি আপনার মেয়েকে দেখবো। এতদিন আমাকে ভালোবেসেছে কিন্তু কখনো দেখিনি, আজ তো তাকে দেখেই ছাড়বো। অনেক অনুরোধ করার পর সে রাজি হবে, আমাকে বললো যে 5 মিনিটের জন্য বাইরে যেতে, তাই এখানে আসলাম আর কি। ঠিক আছে, তুমি ওইদিকে সোফায় গিয়ে বসো, একটু পর তোমার আঙ্কেল আসবে কলেজ থেকে, তারপরে না হয় আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে আন্টি, আপনি যেটা ভালো মনে করেন। এরপর আমি সোফায় গিয়ে বসলাম। একটু পর ম্যাডাম ডাক দিল। ম্যাডাম ডাক দেওয়ার সাথে সাথে ম্যাডামের রুমে গেলাম। দেখে তো পুরাই অবাক। ম্যাডাম একটা নীল শাড়ি, হাতের মধ্যে নীল চুড়ি পরেছে, চোখের নিচে হালকা কাজল দিল, দেখতে পুরো নীল পরীর মতো লাগছে। আরও তার ঠোঁট দুটো দিয়েছি, এটা তো পুরো দেখতে আসছে। আমি তার দিকে অবাক দৃশ্যে তাকিয়ে রয়েছে। তখনই ম্যাডামের আওয়াজে ধ্যান ভাঙলো। কি হয়েছে গো তোমার? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগে না বুঝি? এখন বলো আমাকে পছন্দ হয়েছে কিনা? আবার জিগায় পছন্দ হয়েছে মানে? পুরো পারফেক্ট। দাঁড়াও আর একটু তোমাকে ভালো করে দেখি। তোমার দিকে তাকিয়ে তো চোখ সরে যাচ্ছে না। থাক, আর পাম দিতে হবে না। এইবার বলো আমাকে শাড়িতে কেমন লাগতেছে? তোমাকে দেখতে তো পুরো নীল পরীর মতো লাগছে। আর কি বলবো, ভাষাই তো খুঁজে পাচ্ছি না বলার। তাই নাকি? তাহলে কি আমি তোমার জীবন সঙ্গী হতে পারবো, নাকি কলেজে গেলে সামান্তার সাথে আবার কথা বলবে? ওই, তুমি শুধু সামান্তা সামান্তা করো কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তাই না? আই লাভ ইউ। আমাকে ছেড়ে যাবে না তো কোনো দিন? আমাকে হারিয়ে ফেলবে না তো কোনো দিন? যদি তুমি কখনো হারিয়ে যাও তাহলে কিন্তু... আমি ম্যাডামকে বলতে না দিয়ে ম্যাডামের মাথাটা ধরে ম্যাডামের ঠোঁট দুটো আর আমার ঠোঁট দুটো একসাথে করে দিলাম। শুধু ম্যাডামের ঠোঁট দুটো থেকে মিষ্টি খাচ্ছিলাম। এরকম 5 মিনিট যাওয়ার পর ম্যাডামকে ছেড়ে দিলাম, কিন্তু ম্যাডাম আমাকে ছাড়তে চাইছে না। তবুও জোর করে ছেড়ে দিলাম। আর একটু হলে তোমার দম বন্ধ হয়ে যেত। এরকম করে নাকি? কই, আমার তো কিছুই হয় নাই। আচ্ছা বাদ দাও, এখন আমার দেওয়া মিষ্টিটা কেমন লেগেছে সেটা বলো। আবার জিগায় এরকম মিষ্টি খেতে কজনের বা ভাগ্য রয়েছে? হ্যাঁ, আমার তো সৌভাগ্য, আমি তো এক পরীকে ভালোবাসি। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। চলো এখন নিচে খাওয়া দাওয়া করে পরে না হয় গল্প করব। চলো। এরপর আমি আর ম্যাডাম নিচে গেলাম। দেখি আঙ্কেল মানে প্রিন্সিপাল স্যার চলে এসছে, আর আন্টি টেবিলের মধ্যে খাবার আয়োজন করছে। আমাদের দেখে প্রিন্সিপাল স্যার বললো যে, কি গো নাইম, আমার মেয়েকে ঠিক করছো তো? প্রিন্সিপাল স্যার ঠিক করে দিয়েছে আপনার মেয়েকে। কি বললে তুমি? আমি তোমার প্রিন্সিপাল স্যার হই, আজ থেকে তুমি আমাকে বাবা বলে রাখবে, কারণ আমি যে তোমার শ্বশুর বা, তাই না? আর তোমার আন্টি তোমার শ্বশুরই মা হয়, তাই তুমি তোমার আন্টিকেও মা বলে ডাকবে। ঠিক আছে। তাহলে এখন একটু মিষ্টি মুখ করা যাক, পরে না হয় খাবার খাওয়া দাওয়া করি। না বাবা, মিষ্টি আর খাবো না। একটু আগে যে মিষ্টি খেয়েছি সেই মিষ্টি খেয়ে পেট ভরে গেছে, এখন আমি খেতে ইচ্ছে করছে না। এই কথা বলার পর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে রয়েছে। মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে আমাকে। কেন, এখন একটু সবার সামনে আর একটু মিষ্টি মুখ করে নাও। না থাক, আর কিছু খাবো না বাবা, এখন বাসা যাই, পরে না হয় আরেকদিন এসে খেয়ে নেবো। এটা কেমন কথা? তুমি এইমাত্র এলে, আবার এখন বাসায় যাবে বলছো? আর তোমার তো বাসায় কেউ নেই, তুমি না হয় আমাদের বাসায় থেকে যাও কয়দিন, তারপর থেকে তো এমনিতেই আমাদের সাথে সম্পর্ক হবে তোমার। আমি আর ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেলাম। আম্মু আব্বু শোনো, তোমরা দুজনেই, আমি নাইমকে বিয়ে করতে চাই এই কয়েকদিনের মধ্যে। না, আমি রাজি নেই। আমি আরেকজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব। ম্যাডামকে রাগানোর জন্য এই কথাগুলো বললাম। ম্যাডাম এই কথা শোনার পর জোরে দৌড় দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছে, দেখছো আব্বু, ও একটু আগে আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে, আর এখন বলতেছে অন্য কাউকে বিয়ে করবে। ঠিক আছে, তাহলে সেটাই হোক। আগে নাইমের পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় আমরা মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আর বাবা আপনি ঠিক বলেছেন, আমি তো ম্যাডামের সাথে একটু মজা করলাম, এই আর কি। আমি বিয়ে করলে আবার পরীক্ষার পর বিয়ে করব, এখন আর বিয়ে করব না, এখন আমার পড়া আছে। আমি অত কিছু বুঝি না, আমাকে বিয়ে করলে আজকে বা কালকের মধ্যে করতে হবে। আয়রা, পাগলামি করিস না, ও তো ঠিকই বলছে, পরীক্ষাটা শেষ হোক তারপর না হয় তাদেরকে বিয়ে দেব। এখন এত তাড়াতাড়ি কিসের? এই তো, আমার মা ঠিক আমার মতোই হয়েছে, একেবারে ঠিক কথা বলেছেন। বুঝতে হবে না ছেলেটা কার। না না না, আমি মানি না। এরপর অনেক জোরাজুরিতে ম্যাডামকে রাজি করানো হয়। দিনগুলো এইভাবেই যেতে থাকে।
ম্যাডাম মাঝে মধ্যে আমার বাসায় আসে, আমার বাসায় এসে আমাকে রান্না করে দিয়ে আবার তার বাসায় ফিরে যায়। এভাবে দিনগুলো কেটে যায়। আবার আমি মাঝে মধ্যে ম্যাডামকে রাগানোর জন্য ম্যাডামের সামনে মেয়েদের সাথে হেঁটে এসে কথা বলি, যেন ম্যাডাম রেগে যায়। এরকম দুষ্টু মিষ্টি ঝড়ো চলতে থাকে আমার আর ম্যাডামের মাঝে। এরকম করতে করতে আমার পরীক্ষা চলে আসলো। সব পরীক্ষাগুলো দেওয়ার পর কিছুদিন পরে আমাদের পরীক্ষার রেজাল্ট চলে আসে। রেজাল্টের মধ্যে আমি ভালোই পাশ করেছি, ভালোভাবেই। সেদিন বন্ধুর কাছ থেকে একটু আড্ডা দিয়ে সব বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু এটার মাঝে সামান্তাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে আমি ম্যাডামকে ভালোবাসি। প্রথমে সামান্তা কিছুতেই মানতে রাজি নয়, পরে অনেক বোঝানোর পর রাজি হয়েছে। আমার জন্য শুধু শুধু কেন এই মেয়েটা কষ্ট করতে যাবে। এরপর ম্যাডাম আর আমার বিয়ে হয়ে গেল। বাসর রাতে রাত 11টা বাজে। আমি বাসর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, ঢুকতে একটু লজ্জা করছে। এবার বন্ধুদের ঠেলাঠেলি বাসর ঘরে ঢুকিয়ে দেবে, বন্ধুদের ধাক্কা লেগে বাসর ঘরে ঢুকতে হলো। বাসর ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। এরপর ম্যাডাম আমার সামনে এসে আমার সালাম করলো। থাক থাক, আর সালাম করতে হবে না, উঠে পড়ো। কেন? আমি আমার জামাইকে সালাম করতেছি, তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। এরপর ম্যাডাম আবার খাটের উপর গিয়ে বসে পড়ে ইয়া বড় একটা ঘুমটা দিয়ে। এরপর আমি তার পাশে গিয়ে বসি, তার মাথার উপরে ঘুমটাটা তুলে ফেলি। আজও তো আমার বুকে পুরো লাল পরির মতো লাগছে। ম্যাডাম, আপনাকে তো সেই লাগতেছে, পুরো লাল পরির মতো। আজ থেকে আমাকে কোনো ম্যাডাম বলে ডাকবে না, আমাকে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে মহারানী। এবার আমি ম্যাডামকে ইশারা দিয়ে বললাম, চলো না আমরা দুজনে ওটা করে ফেলি। যা দুষ্টু। এরপর ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয় আর আমার উপর বসে পড়ে। ও মাগো, ও মাগো, আমারে মেরে ফেলেছে। এই একদম চুপ চুপ, কোনো চিল্লাচিল্লি করতে পারবে না। চলো না আমরা দুজন বাসরাতটা করে ফেলি। দাঁড়াও, বাসরাত করার আগে লাইটটা অফ করো না, না হলে আমার পাঠক পাঠিকারা দেখে ফেলবে তো। তোমার পাঠক পাঠিকারা এত লুচু কেন? এই যান আপনারা, ভাগেন। আর ওদেরকে কিছু বলো না, পরে ওরা রাগ করবে। এরপর আমি লাইটটা অফ করে দিয়ে আমরা দুজন ভালোবাসার সাগরে অতলে হারিয়ে যাই।